আর কোনোভাবে না পেরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ শেষ পর্যন্ত কার্যত জামাত শিবিরের সহায়তা চাইছেন। দর্শক, কি ঘটেছে আপনারা জানেন। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুলিশ, গোয়েন্দা সংস্থা সব জায়গায় চিঠি চালাচালি যে বাংলাদেশের জরুরি সতর্কবার্তা, আওয়ামী লীগ অঘটন ঘটাতে পারে, গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে দেশব্যাপী সংঘাত সংঘর্ষের মতো ঘটনা ঘটে যেতে পারে। সংঘাত সংঘর্ষের অর্থটা কি? যেমন পুলিশ যদি সক্ষমতা রাখতো আওয়ামী লীগকে প্রতিহত করতে, তাহলে তো সংঘাত সংঘর্ষ, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘাত বিষয়টা এইভাবে আসে না। কিন্তু সরকারের যে উদ্বেগ, গোয়েন্দা সংস্থার যে উদ্বেগ, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘাত সংঘর্ষের একটা আশঙ্কা করা হচ্ছে। এর অর্থ হচ্ছে আওয়ামী লীগ মাঠে নামবে, জামাত, বিএনপি, এনসিপি তাদেরকে পেটাবে। এটা পুলিশ কি আঙ্গুল চুষবে? তো দর্শক, এখানে বিএনপি কিংবা সালাউদ্দিন আহমেদ বা অন্যান্যদের যে বক্তব্য, 23 জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ তো সতর্ক থাকবেই, অন্য সবাই সতর্ক থাকবে। এটার একটা অর্থ আছে যে আমাদের পুলিশ দিয়ে আমরা আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমাদের পুলিশ তো অনেক জায়গায় আওয়ামী লীগের মিছিল দেখলে দৌড়ায়, পিছু হটে, বাধা দেয় না। এটা নোয়াখালীতে হয়েছে না, ফেনীতে হয়েছে না, একটু বড় মিছিল, পুলিশ ওখান থেকে চলে গেছে, বাধা দেয় না। এবং পুলিশ কোথাও কোথাও দেখবে মাইর খাওয়া শুরু করেছে আওয়ামী লীগের লোকরা। তাহলে আওয়ামী লীগের এই মিছিল ঠেকাবে মানে সতর্ক থাকবে। সতর্ক থাকার অর্থ হচ্ছে যে জামাত, শিবির, এনসিপি, বিএনপি তোমরা ঠেকাও, মিছিল করতে দিও না। এবং দিস ইজ রিয়ালিটি যে আওয়ামী লীগের যে কার্যক্রম যেভাবে এক্সিলারেট হচ্ছে, যেভাবে তারা ককটেল টকটেল ফুটাচ্ছে, যেভাবে তারা বারবার শত বাধা বিপত্তি অতিক্রম করেও তারা মিছিল করছে, শেখ হাসিনা যেভাবে হুমকি ধামকি দিচ্ছে, এটা রাষ্ট্র বা পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না। রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা লাগবে। এটা নিয়ন্ত্রণ করতে এখন জামাতকে লাগবে, শিবিরকে লাগবে, এনসিপি কে লাগবে, আর বিএনপি তো আছে। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। আপনি শুধু পুলিশ দিয়ে এটা নিয়ন্ত্রণ করবেন। আওয়ামী লীগকে ঠেকাতে জামাত কেন মাঠে নামবে, এটা কথা ছিল না। কিন্তু পুলিশ যেহেতু পারবে না, এই কারণে আমরা বলবো যে অবশ্যই সবাই মাঠে নাম আহ্বান জানাবো। ভারতে কাকে পাঠাবো? ভারতকে কাকে পাঠাবো? আমি বলতেছি এটা হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ, হিন্দু মুসলিম। আমার কথা শেষ করি, কিভাবে পাঠাচ্ছি আমি বলছি, কাকে ভারতে পাঠাবো? আমরা ভারতে চলে যাব? আপনি কাকে বলছেন? আমরা কোন প্রতিহিংসার কাজ করেছি? আমরা কোন মসজিদে বাধা দিয়েছি? পাকিস্তানে বলতেছি এই না না, পাকিস্তান আমি বলছি, পাকিস্তানকে বলছি কেন? কারণ এটা মৌলবাদীর দেশ নয়, এটা সম্প্রীতির বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দু মুসলিম কিসের সকল? অবশ্যই পাকিস্তান তো ইসলামিক দেশ, ইসলামিক দেশ। পাকিস্তানটা তো ইসলামের দেশ, যারা ইসলামকে মনে করতেছে অবশ্যই আছে। তারা ভারতে কিভাবে জানি পাঠাবো? তাদের তো চিন্তা ভাবনা, তারা আজকে যা ঘটনা ঘটতেছে সবই তো পাকিস্তানের ইন্ধন। এটা আপনারা জানেন না? আপনি 100% শিওর। প্রমাণ থাকবে কেন? প্রমাণ থাকবে কেন? এখন তো মানুষ দেখতে পারতেছে আজকে বাংলাদেশে যত কিছু হয়েছে সবই কিছু তো এটা। আপনি নিজে অ্যানালাইসিস করেন না, আপনি নিজে অ্যানালাইসিস করেন। আজকে যারা মৌলবাদীরা, আজকে যারা মৌলবাদ, অবশ্যই মৌলবাদী যদি পাঠাতেন, পাঠান, আপনি পাঠান। আমার মনে হয় সেটা আমি বলেছি। আমি কাদের বলছি? যাদের ভালো লাগছে না। কারণ পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম হয়েছে, এখান থেকে ভারত থেকে বাংলাদেশের জন্ম হয়নি, জন্ম হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম। সেটা তো অতীতের কথা বলতে, আমাদের তো পাকিস্তান থেকে টানতে হবে, আমাদের টানতে হবে পাকিস্তান থেকে। পাকিস্তান থেকে অবশ্যই ইতিহাস পড়ছে আমি, আপনি জানেন না তাই আমি বলছি বাংলাদেশ না। আপনি তর্ক করার দরকার শোনেন। আপনাদের কিছু মৌলবাদী চিন্তা ভাবনা আছে, হিন্দু মেয়ে একটা পাইলেই মোটামুটি অটোকরণ, এইটা আপনাদের পরিকল্পনা। এই পরিকল্পনা থেকে ব্যাহত থাকুন, আমি আর কোনো কথা বলতে পারবো না। কারণ যাদের চিন্তা ভাবনা যে রাম মন্দির স্থাপন করতে দিবে না, যাদের চিন্তা ভাবনা, সকল ইসলাম বলি নাই, আমি মৌলবাদী বলছি, আমি জামাত ইসলাম বলছি, আমি সমন্বয়ক বলছি। চৈতালি ভারতে একটা ফাটাকেষ্ট একটা সিনেমা দেখছিলাম, সেইখানে বলছিল চৈতালি রায় খবর দেখে না, খবর পড়ে না, খবর বানায়। তো এই বাংলাদেশে এই চৈতালি কুলাঙ্গার, অসভ্য, দেশের মধ্যে কোনো দেশপ্রেম নাই,
এবং আপনার অন টাইম ব্যবহার করা টিস্যুর মতো ভারত এবং এই আওয়ামী ফ্যাসিস্ট তারা কিছু টাকা পয়সা দেয়, এই গোবিন্দ প্রামাণিক আর চৈতালি এই আকামগুলো করে। আমার সাথে কালকে টকশোতে গিয়েছিল, আমি এত বড় সাহস যে আমার টকশোতে আমার সাথে আসছে, তা আমি বলছি যে আপনি তো একটা টিস্যু, পেমেন্টের টিস্যু, আপনি বলেন। উনি বলতেছে যে আমি গণতন্ত্র, আমি সব কিছু করতে পারি, আমি বাংলাদেশে ট্যাক্স দিই, আমার জমি আছে। তা আমি বলছি ভাই ট্যাক্স তো দর্শকরাও দেয়, সন্ত্রাসীরাও দেয়, ডাকাত দেয়, গুন্ডা পান্ডা দেয়, খুনিরাও দেয়, তাদেরও সম্পদ আছে, তারাও বাংলাদেশে আছে, তাই কি এগুলো সব করবে তারা? তাদের বিচার হবে না? আপনি রামিসা হত্যার মামলার আসামি ফাঁসি হয়েছে, হাইকোর্টেও ফাঁসি বহাল থাকলো, এখন আপনি আপিলে যাইয়া প্রধান বিচারপতিরে বললেন যে এই প্রমাণ টেরানের সবগুলো সত্য, তার ফাঁসিও সত্য, কিন্তু তাকে বেকচুর খালাস দিতে হবে, না দিলে আমি চৈতালি বিচারপতি আপনাকে জুতা পিটা করবো। এটা কি আপনি বলতে পারবেন? এটা কি গণতন্ত্র? গণতন্ত্র বার দিয়ে দেওয়া হয়েছে, আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না। অতএব আপনি দেশদ্রোহী কাজ করেছেন, আপনাকে আইনের আওতায় আনতে হবে, আপনাকে জুতা পিটা করতে হবে, একেবারে ডাইরেক্ট আমি বলেছি। তাই আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 1,20,00,000 হিন্দু, এই 200-300 বা একজন চৈতালি, এরা কোনো পার্সেন্টেজের মধ্যে পড়ে? আজকে সংসদে 4 জন সংসদ সদস্য হিন্দু, 2 জন সংরক্ষিত মহিলা আসনে, আর 2 জন নির্বাচিত হয়েছে, গয়েশ্বরচন্দ্র রায়, নিতাই রায় চৌধুরী, নিপুণ রায় চৌধুরী এবং শ্রীমতী সুবর্ণা ঠাকুর। এটা তো বিএনপি দিয়েছে, এই সুযোগ কি অন্য কেউ দেয়? অতএব ইতিমধ্যে প্রায় 10-12টা সনাতন ধর্মের লোকজন তারা লাইভ করেছে যে এই চৈতালিকে যেখানে পাবেন জুতা পিটা করবেন, ওকে পশু টশু দিয়ে পারলে দর্শন করাবে, কারণ ও এত বেহায়া হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, যেখানে কাউকে কিছু মানতে চায় না। সে যারা দেশকে বিভাজন করতে চায় তারা জারস, যারা দেশকে বিভাজন করতে চায় তারা জারস, তারা দেশের শত্রু, তারা দেশদ্রোহী, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই প্রামাণিকও কিন্তু দেখেছেন জামাতের মঞ্চে উঠেছে, উঠে কত সুন্দর সুন্দর কথা বলেছে। এই গোবিন্দ প্রামাণিক এবং চৈতালিকে বলতে চাই, তোরা যদি মানুষ হয়ে থাকো, তোর মা জন্ম যদি সঠিক হয়ে থাকে, জারস না হয়ে থাকো, তাহলে তোদের চিন্তা করতে হবে 5ই আগস্টের পরে এই বাংলাদেশে হিন্দু পরিবার, তার সন্তান, তাদের পূজা মণ্ডপ রক্ষা করার জন্য প্রতিযোগিতা করেছে বিএনপি, জামাত, সকল দেশের মানুষ। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে কোরবানি করতে দেয় না, গরুর গোস্তের জন্য মেরে হত্যা করে রাস্তায় ফেলিয়ে রেখেছে, মসজিদে ঢাকঢোল পিটাচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, আপনার ঘর বাড়ি লুটপাট করে, মা বোনদের মুসলমানদের ধর্ষণ করে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে লুটপাট করে নিয়ে গেছে। কি করেছেন আপনারা? আবার বলেন চৈতালি যে স্বর্ণযুগ ছিল শেখ হাসিনার, এই পৃথিবীতে সর্বপ্রথম আয়নাগর প্রতিষ্ঠা করেছে শেখ হাসিনা, দিনের ভোট রাতে করেছে, 154 জন বিনা ভোটে করেছে, দামি স্বামীর ভোট করেছে, সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, এই কোট সেই কোট শেখ হাসিনা পেডিকোট করেছে, অর্থনৈতিকভাবে যে পরিমাণ লুটপাট করেছে। গতকালকে সকালবেলা দেখেছি প্রথম কলকাতা টকশোতে বলেছে যে 50,000-এর মতো লোক আওয়ামী লীগের পালিয়ে আছে, তারা ভালো ভালো খাচ্ছে, বড় বড় হোটেলে থাকছে, এত টাকা পেয়েছে কই? তারপরও প্রমাণ চান? কুলাঙ্গার কোথাকার বাংলাদেশের। আমি তো মনে করি ওর জন্ম সঠিক হয়নি। জামাতের একজন এমপি সংসদে দাঁড়িয়ে বলেছিল আমার বাবা শহীদ হয়েছে 71 সালে, পরে দেয় যে এর জন্ম হয়েছে 81 সালে, তখন নাটিকা তৈরি হয়েছে। বলে যে ভাবি কেমন আছেন? কয় ভালো। কয় ভাই কই? কয় ভাই তো মারা গেছে। কয় বছর আগে? কয় 10 বছর আগে। তা ছেলে মেয়ে? কয় 2টা আছে। কয় বয়স কত? কয় একটার বয়স 1, একটার বয়স 3 বছর। কয় হইলো কেমন? কয় আরে তোমার ভাই মারা গেছে, আমি আসি না। তা সেই রকমের জন্ম হয়েছে চৈতালির, সেই রকম ওর মা আছে আর বাপ নাই। এই চৈতালিরা দেশের ক্ষতি চায়, এদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনারা সাংবাদিকরাও রুখে দাঁড়াবেন এবং স্পষ্টভাবে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা, বাংলাদেশের চাইতে আর কোথাও বিশ্বে ধর্মনিরপেক্ষতা নাই, গণতন্ত্র নাই। ভারত মুখে আছে, কাগজ কলমে আছে, মুখে নাই। আর আমাদের বাংলাদেশের সর্বত্র সবসময় আমরা চেষ্টা করি, বরঞ্চ বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কম হওয়া সত্ত্বেও আমরা তাদেরকে কোলে করে রাখি, আমাদের মাথায় করে রাখি, আমরা আদর যত্নে রাখি, আমাদের সন্তানের চোখে রাখি, ভাই বোনের চোখে রাখি, মা বোনের চোখে রাখি। বাংলাদেশে আক্রমণ করার জন্য প্রিপারেশন সম্পূর্ণ করেছে। অন্যদিকে
পাকিস্তান এবং চায়না উত পেতে বসে আছে কখন বাংলাদেশে ভারত হামলা করবে। যখনই ভারত বাংলাদেশে হামলা করবে তখন পাকিস্তান এবং চায়না বাংলাদেশকে সহযোগিতার নামে বাংলাদেশ থেকে এই চিকেন নেক থেকে সেভেন সিস্টারকে আলাদা করবে। এটা হলো চায়নার পরিকল্পনা, যে চায়না এবং বাংলাদেশ যৌথভাবে যখন এই চিকেন নেকটা বন্ধ করে দিবি, এটা দখলে নিয়ে যাবি, তখন এই ভারতের এই সেভেন সিস্টার ক্যাপচার হয়ে যাবে। এটা আর থাকবে না ভারতের, এটা হয়ে যাবে। অন্যদিকে পাকিস্তান তখন ভারতের মধ্যে বুনিয়ানুম মাকসুদ যেভাবে উড়াদুরা হামলা করেছিল, ঠিক এমন উড়াদুরা হামলা করি অন্তত ভারতকে 50টা টুকরা করা হবে। পাকিস্তান এবং চায়নার এই পরিকল্পনা যে কখন ভারত বাংলাদেশে আক্রমণ করবে, শুধু উত্তেতে বসে আছি। যদি বাংলাদেশে আক্রমণ করার মতো দুঃসাহস ভারত দেখায়, তাহলে ভারতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা এই লালমনিরহাট থেকে চায়নার সহযোগিতায় আমরা এগুলাটা ক্যাপচার করে দিব ইনশাল্লাহ। এটাকে ভারত ঠেকিয়ে রাখতে পারবে না। আর ভারত এটা বুঝে গেছে যে তাদের মরণ কামড় হচ্ছে এই বাংলাদেশে হামলা। কারণ ভারত এটা বুঝে গেছে যে যেই কোনো মুহূর্তে আমাদের এই সেভেন সিস্টার এটা থাকবে না। এটা মাত্র 22 কিলোমিটার বাংলাদেশের লালমনিরহাট বর্ডার, বাংলাদেশের বর্ডার থেকে চায়না এদিকে মাত্র 22 কিলোমিটার। 22 কিলোমিটার পায়ে হেঁটে গেলেও 2 ঘন্টায় যাওয়া যায়। তাই এই চিকেন নেকটা যখন চায়না এবং বাংলাদেশ মিলে বিচ্ছিন্ন করে দিবে, অটোমেটিকলি এগুলি কিছু প্রদেশ স্বাধীনতা চাইবে, কিছু স্বাধীন হবে, আর কিছু বাংলাদেশের সাথে যুক্ত হবে, কিছু চায়নার সাথে যুক্ত হবে। এই 7টা বাদ। আর পাকিস্তানের এই উড়াদুরা হামলায় আরো অন্তত 50টা ভাগে বিভক্ত হবে এই ভারতের অস্তিত্ব টিকে থাকবে না। সেটা ভারত বুঝে গেছে। সেজন্য তাদের মরণ কামড়ে, যে সেভেন সিস্টার টিকানের জন্য মরণ কামড় হচ্ছে, তারা রংপুর কিনে নেবে, না দিলে জোর করে দখল করে নিবে, এছাড়া আর তাদের কোনো রাস্তা নাই সেভেন সিস্টার টিকানের। তিনারা বুঝতে পেরেছেন যে আর এই সেভেন সিস্টার আমাদের থাকবে না, সেভেন সিস্টার হাতছাড়া হয়ে যাবে। সেজন্য ভারত এখন মরণ কামড় হিসাবে বাংলাদেশে আক্রমণ করবে। আর এই আক্রমণটাই হবে ভারতের জন্য জম। এই আক্রমণের ফলে ভারত একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, থাকবে না ভারতের অস্তিত্ব বলতে কিছু। একথা মনে রাখবেন। আজকে বাংলাদেশে যদি সংখ্যালঘুরা যেভাবে রাম মন্দির আর রাম মূর্তি নিয়ে উস্কানি দিয়ে যাচ্ছে, সেখানে যাদেরকে দিয়ে এটা দেওয়ানো হচ্ছে তাদেরকে যদি তৃতীয় কোনো পক্ষ বা তাদেরকে যারা মাঠে নামিয়েছে তারা যদি হত্যা করে, তাহলে রাষ্ট্রের অবস্থাটা কি হবে? আমরা কি সেটা একবার ভেবে দেখেছি? আমরা আমাদের কাছে যে সমস্ত তথ্য এসেছে, এরকম একটি সমস্যা তৈরির জন্য সকল প্লট কিন্তু তৈরি করা হচ্ছে, এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারি। এখন মাননীয় প্রধানমন্ত্রী যদি এই বিশাল রাম মূর্তি আর রাম মন্দির নিয়ে বাংলাদেশে যে উস্কানি দেওয়া হচ্ছে, আলাদা প্রদেশের উস্কানি দেওয়া হচ্ছে, এবং নানান প্রকার এই যে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যে সমস্ত উস্কানিমূলক দেওয়া হচ্ছে, আমরা সবাই জানি এরা সবাই নিষিদ্ধ আওয়ামী লীগের প্রোডাক্ট, কিন্তু এর পেছনে হয়তো আরো কিছু রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যদি এদেরকে রুখে দেওয়া না হয় বা এদেরকে রক্ষা করার জন্য নিরাপত্তা হেফাজতে যদি নিয়ে যাওয়া না হয়, তাহলে বাংলাদেশ একটা ঝুঁকির দিকে যাচ্ছে। আপনার পরিকল্পনা মোতাবেক বাংলাদেশ যে উন্নয়নের রাস্তায় দৌড়চ্ছে, সেখানে কিন্তু একটি সমস্যা তৈরি হচ্ছে। আশা করি আপনার সরকার উপযুক্ত ব্যবস্থা নিয়ে রাষ্ট্র ও সরকারকে রক্ষায় উপযুক্ত পদক্ষেপ নেবেন। এই সমস্ত ধর্মীয় উগ্রবাদিতা বাংলাদেশে প্রশ্রয় দেওয়া যাবে না, এবং সংখ্যালঘু কার্ড খেলারও কোনো সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশ জিন্দাবাদ। আমি হাসান রুবায়েত সাহেবকে অনুরোধ করব যে আপনি যদি জুলাইয়ের উপরে একটা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর
উদ্যোগ গ্রহণ করেন। ফান্ড নিয়ে যদি সমস্যা হয় আমরা চেষ্টা করব সবাই মিলে ফান্ড আপনাকে জোগাড় করে দেওয়ার জন্য। আর কিছু না পারলে আমার একটা ভাঙাচোরা গাড়ি আছে, দরকার হলে আমি এটা বিক্রি করে দিব, তবু আপনি একটা ফিল্ম করেন। আনাসের চিঠি, এই একটা চিঠি আমার কাছে মনে হয় যে আমাদের দেশে স্পিলবার্গের মতো পরিচালক আছেন, মাবরুর রশিদ বান্নারা আছেন, অনেকেই আছেন, তারা পারবেন। এই একটা চিঠির উপরে ভিত্তি করে তো একটা সুবিশাল চলচ্চিত্র হতে পারে। রিয়া গোপের কাহিনী, আবু সাইদের প্রসারিত 2 হাত, আসহাবুল ইয়ামিনের এপিসিড থেকে পড়ে যাওয়া, মীর মুগ্ধের পানি লাগবে পানি, এরকম হাজারো হৃদয়স্পর্শী, জীবন জুড়ে থাকার মতো যে মহাকাব্য, প্রত্যেকটি আমাদের সিনেমার উপজীব্য হতে পারে, আমাদের শর্ট ফিল্মের, আমাদের সাহিত্যের, নাটকের, কবিতার উপজীব্য বিষয় হতে পারে, হতে হবে। এটাকে আমাদের সাহিত্যে, আমাদের ভাবনায়, আমাদের জীবন জুড়ে এই কাহিনীগুলোকে নিয়ে আসতে হবে। যারা ভুলে গেছেন যে কাদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় চলে আসলেন, তারা ক্রমাগত কিভাবে এটাকে সহ্য করছেন, যে যাদেরকে এই 1400 মানুষের জীবনের উপর দিয়ে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করলাম, তারা আস্ফালন দেখাবেন, তারা প্রতিনিয়ত জুলাইকে আন্ডারমাইন করার চেষ্টা করবেন, প্রতিনিয়ত জুলাই যোদ্ধাদের জীবনকে হুমকির মুখে ফেলবেন, হুমকি ধামকি দেবেন, জুলাইকে সন্ত্রাস বলবেন। আমাদের এই বিপ্লবের অন্যতম নায়ক ওসমান হাদিকে সন্ত্রাসী বলার ধৃষ্টতা দেখাবে। আপনারা চেয়ে চেয়ে দেখেন, এই জন্য কি আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম? এই জন্যই কি বিপ্লব হয়েছিল? 17 বছর রাজনীতিবিদরা যারা ক্ষমতায় আছেন তারা সহ, যারা ক্ষমতায় নাই তাদের সহ বলছি, কিছুই কিন্তু করতে পারেন নাই। এই জেনারেশন জি যেটা 36 দিনে করে দেখিয়েছে, এদেরকে ভুলে যাওয়া মানে নিজের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। জুলাইকে ভুলে যাওয়া মানে 1400 শহীদের সাথে শুধু নয়, পুরো জেনারেশনের সাথে বিশ্বাসঘাতকতা করা। কিভাবে পারেন আপনারা জুলাই সনদের বাস্তবায়ন না করে থাকতে? মাত্র 24 ঘন্টার ব্যবধানে একটা মাজারের খাদেম একজন ডিসিকে বদলি করে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। সেটা হচ্ছে সিলেটের শাহজালাল মাজারের খাদেমদের এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সিলেটের ডিসি সরওয়ার আলম প্রতিবাদ করেছেন। প্রতিবাদের ভাষা ছিল এরকম, উনি নতুন করে ওইখানে মাজারের দান বক্সের জন্য ড্যাগ তৈরি করেছেন এবং সিসি ক্যামেরা বসিয়েছেন এবং আনসার নিয়োগ দিয়েছেন। এটা খাদেমদের পছন্দ হয়নি, কারণ উনি চাইছিলেন এটা রাজস্ব এটা বাংলাদেশ সরকারের রাজস্ব খাতে ব্যয় করা হোক, কিন্তু মাজারের খাদেমদের, দুর্নীতিপরায়ণ খাদেমরা এটা পছন্দ করেন নাই। খাদেমদের কি এমন ক্ষমতা যে 24 ঘন্টার ভিতরে একজন ডিসিকে জনপ্রশাসন মন্ত্রী বদলি করে দিয়েছেন? তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? কি অনিয়ম দুর্নীতি কোন জায়গায় বাংলাদেশের নয়? প্রত্যেকটা মাজারের আগামী 2 দিন পর 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আর এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে সব ধরনের মব সৃষ্টি করার জন্য সব প্ল্যানিং নীল নকশা এঁকে দেওয়া হয়েছে ভারত থেকে। আপনারা তো জানেন যে বাংলাদেশে স্বাধীনতার 55 বছরের মধ্যেও রাম মন্দির প্রতিষ্ঠা হয় নাই, রামের দেবতা পয়দা হয় নাই, মানে তাদের ভগবান তৈরি হয় নাই। হঠাৎ করে তাদের ভগবান তৈরি হয়ে গেছে, কারণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী তো যেন রাম মন্দির ইস্যু নিয়ে হিন্দুরা একটা আন্দোলন করবে, কারণ হিন্দুরা বেশিরভাগই আওয়ামী লীগপন্থী, ভারতপন্থী। তারা যে কোনো মুহূর্তে আওয়ামী লীগকে সাপোর্ট দিবে, এটি স্বাভাবিক। তারা এটাই, বাংলাদেশের হিন্দুরা দেশের নাগরিক হয়, তারা ভারতের গুণগান গাচ্ছে, বাংলাদেশকে তারা দেখতেই পান, অথচ বাংলাদেশের নাগরিক তারা, অথচ ভারতেও তারা যাবে না। কিন্তু ভারতের গুণগান, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, রয়ের এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ হিন্দুরা এই ধরনের কাজ করতেছে। আর যে হিন্দুদেরকে মন্দির পাহারার জন্য আমাদের মুসলিমরা, হুজুররা, ইসলামিক ব্যক্তিরা দিন রাত 24 ঘন্টা পাহারা দিত, সেই হিন্দুরা আমাদের বাংলাদেশের কলিজার মধ্যে আঘাত মারে। কিন্তু আজ থেকে বাংলাদেশের মানুষ, মুসলিমরা হিন্দুদেরকে বুকে তো নিবেই না, অন্তরের মধ্য থেকেও তাদেরকে সরাই দেওয়া হবে, সরাই দিবে। আর হিন্দুদের সাথে কোনো আপোষ নাই, হিন্দুদেরকে আর ভালোবাসা, বন্ধুত্ব নাই। কারণ যেই ইতিহাস তারা এই রাম মন্দিরের ইস্যু নিয়ে যে ধরনের বাজে বক্তব্য দিচ্ছে, শুধু রাম মন্দির কেন, প্রতিটি জেলাতে কেন, সারা প্রতিটি থানাতে তারা রাম মন্দির স্থাপনা উদ্বোধন করবে এবং রংপুরকে তারা ভারতের মানচিত্রের সাথে অ্যাড করে তারা একটি প্রদেশ, তারা হিন্দুদের প্রদেশ বানাবে। কত ধরনের প্ল্যানিং! এদিকে শুভেন্দু অধিকারী একটা কুত্তার বাচ্চা মাদারচোদ, ওই শালাপতে শেখ হাসিনাকে শেল্টার দিয়ে শেখ হাসিনার প্ল্যান মতে বাংলাদেশে কিভাবে মব সৃষ্টি করা যায়,
কিভাবে মব সৃষ্টি করা যায় সেই ধরনের প্ল্যান করতেছে। কিন্তু আমরা একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই যে বাংলাদেশ ছোট রাষ্ট্র হতে পারে। একটা কথা আবারও বললাম, গরু যত বড়ই হোক কসাইয়ের কাছে কিন্তু কিছু না। কসাই কিন্তু সেই গরুকে জবাই করেই। তোমরা ভারত যত বড় রাষ্ট্র হয়ে থাকো, বাংলাদেশের উপর তোমরা কিছুই করতে পারবে না। তোমরা আইসা দেখো, আমরা খাইয়া ফেলাবো তোমাদের সকলকে। এয়ারবোম ফালাইবা, ক্ষেপণাস্ত্র ফালাইবা, ওই ড্রোন ফালাইবা, এগুলো বাংলাদেশ কেয়ার করে না। একটা বোম বাংলাদেশে ফালাই দেখো, তোমাদের ভারতের আশেপাশের অস্তিত্বগুলো যদি বাংলাদেশ বিলীন করে না দিতে পারছে, তো তখন তোমরা দেখবা যে আমাদের কথাগুলো কি হয়। শেখ হাসিনা ঠিক আছে, আওয়ামী লীগ বাংলাদেশে অনেক অপরাধ করেছে, খুন গুম, অত্যাচার, নিপীড়ন, লাস্টে ছাত্র ছাত্রীদেরকে হত্যা করেছে। কিন্তু আওয়ামী লীগের উচিত ছিল বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া। কারণ বাংলাদেশের দুইটা রাজনৈতিক দল, স্বাধীনতার পক্ষে বিএনপি এবং আওয়ামী লীগ, যত দলই আসুক না কেন পরিশেষে এই দুইটা দলই কিন্তু ক্ষমতায় থাকবে। কিন্তু আওয়ামী লীগ যে অত্যাচার নিপীড়ন করেছে তাদের মুখে কোনো ক্ষমা নাই, তাদের শুধু খালি প্রতিশোধের আগুন। এখনো আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ভাষণ দিচ্ছে, মানে প্রতিশোধ তারা নেবে, আইসা আবার সবাইকে মারবে, খুন করবে, জবাই করবে, মানে তাদের ভিতরে কোনো মানবতা প্রতিষ্ঠা নেই। যে বিএনপি এত বছর পর ক্ষমতা আইসা সমস্ত রাজনৈতিক দলকে কত সুযোগ সুবিধা দিচ্ছে, কথা বলতে রাজনৈতিক নেতাদের বাড়িতে যাচ্ছে মানবিক প্রতিষ্ঠা করার জন্য, আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদেরকে জামিন দিচ্ছে। এগুলো কি বিএনপি সরকার যা করতেছে এগুলো কি আওয়ামী লীগ কখনো চিন্তা করেছে? তুফাইল আহমেদের মতো ব্যক্তির জানাজার জন্য হাজার হাজার মানুষকে সুযোগ দিয়েছে। কই বিএনপির জামাতের কোন নেতাদেরকে সুযোগ দেয় নাই? মারা গেলে বিএনপি নেতাদেরকে দেয় নাই? কত অত্যাচার করেছে না আওয়ামী লীগ? করে নাই। কিন্তু আওয়ামী লীগ বিএনপি সরকার তো তার প্রতিষ্ঠা করতেছে যাতে আওয়ামী লীগের বড় বড় নেতারা মুক্তি পাচ্ছে, যাতে রাজনীতিক একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। আর এদিক দিয়ে আওয়ামী লীগ বিএনপির বিপক্ষে একদম বাস ঢুকায় ছেড়ে দিতেছে। এদিক দিয়ে রাম মন্দির ইস্যু করে মুসলিমদের আঘাত দিচ্ছে, যাতে একটা ইস্যু করে যাতে 2 দিন পরে 23শে জুন আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের জন্য একটা বড় ধরনের অঘটন ঘটাতে পারে, একটা মব সৃষ্টি করতে পারে, একটা বুম্বিং করতে পারে। এগুলো সব প্ল্যানিং করা, যাতে হিন্দুদের এই আন্দোলনগুলো মানুষ ফোকাসটা ওদিকে থাকে, সাংবাদিকরা ওইখানে থাকে, প্রশাসন ওইদিকে থাকে। এদিক দিয়ে যেন আওয়ামী লীগ একটা বড় ধরনের আত্মঘাতী মানে আঘাত বাংলাদেশের মানে ভূখণ্ড যেন তারা করতে পারে। এগুলো সব ভারতের প্ল্যানিং করা হচ্ছে। কারণ আওয়ামী লীগ যখন যেটা সত্য সেটাই বলছে, আওয়ামী লীগ যখন ক্ষমতাচ্যুত হয় তখনই তারা ভারতে থাকে, আর ভারত থেকে পরিকল্পনা করে একটা চুক্তিবদ্ধভাবে বাংলাদেশে তখন তারা আবার ক্ষমতার জন্য বাংলাদেশে আসে। আসার পরে অমুককে হত্যা করবে, অমুক দলের নেতাকে হত্যা করবে, হত্যা করে পরে ভারতের পরিকল্পনা অনুযায়ী ভারতের স্বার্থগুলো উদ্ধার করে ভারতের স্বার্থগুলো দেখবে, ভারতের এই ফেসিলিটিগুলো ভারতকে দিবে। এই জন্য ভারত আওয়ামী লীগ ছাড়া কিছুই বোঝে না। আর বাংলাদেশের হিন্দুরা যেই ক্ষতি বাংলাদেশের বর্তমানে করতেছে, তারা বাংলাদেশের নাগরিক হয়ে ভারতের সাপোর্ট দিচ্ছে। আমরা মনে করি বাংলাদেশের 71 সালে রাজাকার যারা ছিল, এখন বাংলাদেশের বর্তমান রাজাকার হিন্দুরা। এই কথাটা যদি যারা মানেন তারা মানবেন। আগামী 23শে জুন আর 2 দিন পর 2026 আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাই চোখ কান খোলা রাখবেন। প্রশাসনকে বলবো আপনারা চোখ দুইটা সামনে দুইটা পিছনে, যাতে কোনো ধরনের আত্মঘাতী যারা শহরে আনাচে কানাচে গলি মলি সব জায়গায় আপনারা নজরদারি করবেন। সরকার এই আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করে নাই, তাদের সংগঠন কার্যক্রমকে নিষিদ্ধ করেছে, তারা যেন কোনো অ্যাক্টিভিটিস না করতে পারে সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। সবাই লাইভটা শেয়ার দেবেন এবং বাংলাদেশের চুল পরিমাণ ভারতের কোনো সাহস হবে না বাংলাদেশে ক্ষতি করার জন্য। আমরা চ্যালেঞ্জ করে বললাম এবং অস্তিত্ব বিলীন করে দেবো এই বাংলার মাটিতে। যদি বাংলাদেশের মানচিত্র নিয়ে যদি কেউ মানে চক্রান্ত করে, সেটা যে কোনো ধর্মের হোক, অস্তিত্ব বিলীন করে দেবো ইনশাআল্লাহ। 30 লক্ষ লোক যদি আমাদের শহীদ হতে পারে, আরো 30 লক্ষ লোক শহীদ করে বাংলাদেশের ভূখণ্ডকে আমরা রক্ষা করবো, স্বাধীনতা অর্জনকে রক্ষা করবো। আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে একজন আইনজীবী চৈতালি রায় নামে, তিনি বাংলাদেশকে নিয়ে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, আমি মনে করি এটি পরিষ্কারভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি ফাঁদ, এবং এই ফাঁদে আমরা কখনোই পা দেব না। অতীতেও এই রকম ফাঁদ পাতানো হয়েছে বাংলাদেশকে বিপদে ফেলার জন্য, আগামীতেও এইরকম ষড়যন্ত্র তারা করবে, এটা আমরা নিশ্চিত। কিন্তু এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাআল্লাহ এই দেশটাকে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা বিনির্মাণ করব। চৈতালি রায় বাংলাদেশকে নিয়ে যে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের মধ্য দিয়ে একটা বিষয় আমরা পরিষ্কার, যে তারা বাংলাদেশে হিন্দু মুসলমান এরকম একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে, যাতে করে বহির্বিশ্বে এরকম একটি চিত্র আপনার মানে তৈরি করা যায় যে বাংলাদেশের ভিন্ন ধর্মাবলম্বী যারা, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই সম্প্রদায়গুলো ভালো নেই, এদের উপরে আক্রমণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, এরা সত্যিকার অর্থে বাংলাদেশের সরকার এদেরকে নিরাপত্তা দিতে পারছে না, মানে এইরকম একটা রিটরিক তৈরি করে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। একই সাথে ভারত আমাদের এদেশে ইন্টারফেয়ার করার একটা রাস্তা খুঁজে পাবে, যে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন বাংলাদেশে শান্তিতে নাই, ওদের উপর আক্রমণ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সুতরাং এটা নিয়ে আমাদের কথা বলতে হবে, নাক গলাতে হবে। এজন্যই মূলত ভারতীয় গোয়েন্দা সংস্থা পরিকল্পিতভাবে এই নারীকে বাংলাদেশে এরকম বক্তব্য দেওয়ার ফিল্ডে নামিয়ে দিয়েছেন।
তো আমরা এই বিষয়ে অবগত আছি, আমরা সতর্ক আছি, সজাগ আছি। আমরা কখনোই ভারতীয় গোয়েন্দা সংস্থা তথা ভারতের এরকম ফাঁদে আমরা পা দেব না। ভারত এর আগেও এরকম অনেক ফাঁদ পেতেছে, আমরা তাদের কোনো ফাঁদে পা দেই নাই, ইনশাল্লাহ আগামীতে দেওয়া হবে। তবে আমার এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ যদি বিন্দু পরিমাণ ধৃষ্টতা দেখানোর চেষ্টা করে, আমরা ইনশাআল্লাহ সম্মিলিতভাবে তাদের এই ধৃষ্টতা প্রতিহত করব। ইতিমধ্যে আমাদের ওই রংপুর অঞ্চলকে নিয়ে অনেক কথা তারা বলছে। আমরা রংপুর অঞ্চল না, আমি শুধু একটা কথা বলতে চাই, আমার বাসা ঠাকুরগাঁও। আমাদের ঠাকুরগাঁয়ের সীমান্তবর্তী এলাকার 1 ইঞ্চি জায়গা নিয়ে যদি তারা ধৃষ্টতা দেখানোর চেষ্টা করে, সেখান থেকেই গণপ্রতিরোধ শুরু হবে। ইতিমধ্যে পুশিন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, পুশিন কিন্তু একটা উস্কানিমূলক কর্মকাণ্ড তাদের, মানে এই পুশিন তারা করছে যাতে আমরা অ্যাগ্রেসিভ হই, আমরা যাতে অ্যাটাকিং মোডে যাই, কিন্তু আমরা অ্যাটাকিং মোডে যাব না, আমরা ডিফেন্সিভ মোডে থাকবো। তবে এই ডিফেন্সিভ হবে ওই আয়রন ডোমের চাইতেও বেশি পাওয়ারফুল। অলরেডি শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটা মানুষকে কিন্তু বাংলাদেশে ঢোকাতে পারে নাই। আমাদের যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং আমাদের সীমান্তরক্ষী যে জনগণ, তারা কিন্তু আমাদের বিজিবিকে সহায়তা করছে এবং গণপ্রতিরোধ গড়ে তুলেছে। সুতরাং ভারত যতই চেষ্টা করুক, তারা পুশিন কোনোভাবেই বাংলাদেশে একটা মানুষকে করতে পারবে না। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি এবং আগামীতে ঐক্যবদ্ধ থাকবো। আর যারা ভারতীয় রয়ের দালালি করছে, এদেশের মানুষ এদেশের খেয়ে এদেশের পরে যারা ভারতে দালালি করতে ব্যস্ত, এই দালালদের খেদানোর জন্য ইতিমধ্যে আমরা কার্যক্রম হাতে নেওয়া শুরু করেছি। আগামীতে এই ভারতীয় দালালদের এই বাংলাদেশের মাটি থেকে আমরা উৎখাত করব, কারণ এরা এদেশের খাই, এদেশের পরে, আর দালালিটা করে ভারতের। সুতরাং এই দালালদের কারণে মূলত আজকে বাংলাদেশে যত সংকট, যত সমস্যা। ইনশাআল্লাহ আগামীতে এই দালালদের জায়গায় এই বাংলাদেশে হবে না। আর যারা ওই চৈতালি রায়ের মতো উদ্ভট বক্তব্য দিয়ে এই দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, এদেরও খুব একটা সুবিধা ইনশাআল্লাহ হবে না। এটা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। শিক্ষামন্ত্রীদের বক্তব্যে দেখছি যে তারা প্রাতিষ্ঠানিকভাবে এইটা তৈরি করা, ওইটা তৈরি করা, প্রত্যেকটা সংসদীয় আসনে একটা করে বিশ্ববিদ্যালয় করবে। এই ধরনের গাঁজাখোর আইডিয়া পৃথিবীর অন্য কোনো জায়গায় আছে কিনা আমার জানা নাই। আপনার ইতিমধ্যে যে পরিমাণ বিশ্ববিদ্যালয় আছে, তাদেরই তো অধিকাংশ ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা নাই, তাদের কর্মসংস্থান নাই। আপনি তাদেরকে নতুন করে আবার গ্রামে গঞ্জে বিশ্ববিদ্যালয় নিয়ে যাবেন, তারপর পড়ালেখা করে তারা কি করবে? অথচ আপনি যারা এমপ্লয়ার আছেন তাদের সাথে কথা বললে দেখবেন যে তারা ইন্টারভিউ করবার সময় দেখতে পায়, বুঝতে পায় যে আমাদের দেশের গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি পাস ছেলেমেয়েদের অলমোস্ট কোনো দক্ষতা নাই, কোনো স্কিল নাই। প্রথম কথা হচ্ছে যে বাজেটে প্রতি বছর শিক্ষা নিয়ে যখন আলোচনা হয়, তখন বলা হয় যে আমাদের শিক্ষার্থীদের বাজেটে শতাংশ কত দেয়া হবে এবং কত শতাংশ শিক্ষার্থীদের আপনার মিল দেয়া হবে, ভর্তুকি দেয়া হবে, বেতন বাড়ানো হবে শিক্ষকদের, এই আলোচনাগুলো হয়। কিন্তু যেই গুরুত্বপূর্ণ আলোচনাটা সবচেয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে মিসিং, সেই জায়গাটা হচ্ছে যে আমাদের প্রতি বছর যে লক্ষ লক্ষ তরুণরা চাকুরির বাজারে আসছেন, 15 থেকে 20 লক্ষ তরুণ, এই তরুণদের এমপ্লয়মেন্টের ব্যবস্থাটা কি হবে, কর্মসংস্থানের ব্যবস্থাটা কি হবে? বাংলাদেশে প্রতি বছর প্রায় 60,000 কোটি টাকার ইয়াবা বিক্রি হয়, শুধুমাত্র ইয়াবা। পুলিশ বলেছে 60,000 কোটি টাকা মানে হচ্ছে 2টা উচ্চ মূল্যের দুর্নীতিগ্রস্ত পদ্মা সেতুর টাকা। তাহলে এই রকম একটা ঘটনা ঘটার পরে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আসলে আমরা কোন ধরনের সমাজে আমাদের তরুণদেরকে বড় করছি, আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা আসলে কেমন বাংলাদেশের লড়াই করছি। আমাদের এই যে লক্ষ লক্ষ তরুণরা আজকে হতাশ হয়ে যাচ্ছে, তারা আজকে পিওনের চাকরির জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা অ্যাপ্লাই করছে, সচিবালয় থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বলছে 4র্থ শ্রেণীর কর্মচারী হবার জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা অ্যাপ্লাই করছে। তাহলে সেই লেখাপড়া, সেই ডিগ্রি, সেই সনদ, এগুলো আসলে আমার শিক্ষার্থী, আমার তরুণ, তাদের ভবিষ্যৎ বিনির্মাণে কি ভূমিকা পালন করছে। এবং এই বাজেটে দেখলাম আমাদের এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে শিক্ষামন্ত্রীদের বক্তব্যে দেখছি যে তারা প্রাতিষ্ঠানিকভাবে এইটা তৈরি করা, ওইটা তৈরি করা, প্রত্যেকটা সংসদীয় আসনে একটা করে বিশ্ববিদ্যালয় করবে। এই ধরনের গাঁজাখোর আইডিয়া পৃথিবীর অন্য কোনো জায়গায় আছে কিনা আমার জানা নাই। আপনার ইতিমধ্যে যে পরিমাণ বিশ্ববিদ্যালয় আছে, তাদেরই তো অধিকাংশ ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা নাই, তাদের কর্মসংস্থান নাই। আপনি তাদেরকে নতুন করে আবার গ্রামে গঞ্জে বিশ্ববিদ্যালয় নিয়ে যাবেন, তারপর পড়ালেখা করে তারা কি করবে? অথচ আপনি যারা এমপ্লয়ার আছেন তাদের সাথে কথা বললে দেখবেন যে তারা
ইন্টারভিউ করবার সময় দেখতে পায়, বুঝতে পায় যে আমাদের দেশের গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি পাস ছেলেমেয়েদের অলমোস্ট কোনো দক্ষতা নাই, কোনো স্কিল নাই। আমি নির্বাচন করবার সময় আমি গ্রামে গঞ্জের স্কুলগুলোতে দেখেছি, একদম প্রত্যন্ত গ্রামের স্কুলে গিয়ে জিজ্ঞেস করেছি তোমাদের বাবা কৃষক কারা কারা, একটা ছেলেও হাত তোলে নাই, এমন স্কুলও দেখেছি। অথচ তারা প্রত্যেকে কৃষক পরিবারের ছেলে। শিক্ষক, হেড টিচার পর্যন্ত সারপ্রাইজড হয়ে গেছে যে সেই প্রত্যন্ত চরের ভিতরে, গ্রামের ভিতরে একটা হাই স্কুলের একটা ছেলে মেয়ে হাত তুলল না যে তার বাবা কৃষক। তাহলে কৃষক হওয়াটা কি খুব দোষের, অপমানের? বাবা কৃষক এই পরিচয়টা কি দেয়া যাবে না? তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি শেখাচ্ছি? যে আমার বাবা যদি পিয়ন হয়, আমার বাবা যদি দারোয়ান হয়, আমার মা যদি বুয়ার কাজ করে, আমার মা যদি গার্মেন্টসে চাকরি করে, সে যদি মধ্যপ্রাচ্যের শ্রমিকের কাজ করে, তাহলে কি সেই জায়গাতে সেই ছেলে মেয়েদের পরিচয় দিয়ে বড় হবার কোনো স্বপ্ন থাকবে না? অতএব এই শিক্ষা ব্যবস্থার এই যে কলোনিয়াল জায়গাটা, যে সে তার বাবা মায়ের পরিচয়টা পর্যন্ত দিতে চাচ্ছে না, অথচ সে কি শিখছে? সে কোন দক্ষতা শিখতেছে, কোনো নলেজ শিখতেছে? তাদেরকে আমি যখন জিজ্ঞেস করলাম ছেলেরা কোনো কাজ জানে কিনা, গ্রামে থাকে, প্রত্যন্ত অঞ্চলে থাকে, কৃষিকাজ জানে না, মাছ ধরতে পারে না, সুপারি গাছে উঠতে পারে না, তাল গাছে উঠতে পারে না। আমাদের ছোটবেলায় আমরা সুপারি চুরি করে উঠছি, নারিকেল চুরি করে খাইছি, অমুক বাড়ির পেয়ারা গাছে উঠছি, কিন্তু লেখাপড়াও তো করেছি। তাহলে এই যে না করতে পারাটা, আমরা তো জালও মারতে শিখেছি, খালে গিয়ে তো ডুবাইতেও শিখেছি। তাহলে এই যে লাইফ স্কিল থেকে বিচ্ছিন্ন করে একটা বিশাল জনগোষ্ঠী তৈরি করা হচ্ছে, তাদেরকে দিয়ে আসলে আপনি কি করবেন? তাদেরকে আপনি আসলে কি বানাবেন ভবিষ্যতে? তাদেরকে কি আপনি বার্মার, মিয়ানমারের ইয়াবাখোর বানানোর চেষ্টা করছেন? এই ইয়াবার শতাংশ কি আমাদের শিক্ষামন্ত্রীরা পায়? তাদেরকে কি ভারত থেকে আসা ফেন্সিডিলের আপনারা কাস্টমার বানাচ্ছেন বাংলাদেশে? শিক্ষিত বেকার মানি হচ্ছে সে হতাশাগ্রস্ত হবে, সে ফেন্সিডিল খাবে, সে ইয়াবা খাবে। তাহলে এই ব্যবসার টাকা কি আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের শিক্ষার সাথে জড়িতরা, যারা ফেন্সিডিল ব্যবসায়ী আছে, যারা ইয়াবা ব্যবসায়ী আছে, তাদের সাথে মিলেমিশে করছেন? তাহলে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কোনো বাস্তবতা দেখতে পাচ্ছি না। শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর কথা ছিল নতুন শিক্ষাবর্ষের এই বই, কিন্তু সেই বই চুরি করে বস্তাবন্দি করে বিক্রি করার দৃশ্য এটি। আর এই বছর 2 বাচ্চা দিছে, কত 40-45 হাজার বই। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এমন ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। চলুন বই কিনতে আসা ফেরিওয়ালা কার নাম বলছেন। এই মাদ্রাসার প্রিন্সিপাল স্যার আমাকে ফোন দিছিল যে আমার কিছু বই আছে, মূলত আমি তো ভাঙ্গারি কিনি, আমি যা পাই তাই ভাঙ্গারি মাল কিনি। স্যার আমাকে সকালে আসতে বললো যে আমার বই আছে, পরে আমি বইগুলো নিলাম। আজকে কিন্তু এই স্কুলগুলি বন্ধ। এই বন্ধ অবস্থায় সুভাষ সাহেব তার লোকজন নিয়ে সকালবেলা এই বইগুলি অবৈধভাবে বিক্রি করা শুরু করছে। 2025-26 শিক্ষাবর্ষের সরকারি বিনামূল্যের পাঠ্য বই প্রতিষ্ঠান থেকে সরিয়ে বিক্রি নয়, শুধু স্থানীয়দের দাবি অনিয়মে ঠাসা এই মাদ্রাসায় কেউই ঠিকমতো তার দায়িত্ব পালন করেন না। 2025-26 শিক্ষাবর্ষের কিছু বই দেখলাম এখানে। দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানের আপনার নিয়ম শৃঙ্খলা গুলা ঠিক না। শুধু এই বই বিষয় না, উনি এখানে ওনার প্রতিষ্ঠানের 3য় শ্রেণীর কর্মকর্তা থেকে শুরু করে টিচার, ওনারা ঠিকমতো এখানে ক্লাস করেন। ভোলার চর ফ্যাশনের চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদ্রাসার এই ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। এলাকাবাসীর প্রশ্ন, যাদের হাতে শিশুদের শিক্ষা ও নৈতিকতার দায়িত্ব, তাদের বিরুদ্ধেই যদি বই আত্মসাতের অভিযোগ ওঠে, তাহলে শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? কালবেলা এবং আমাদের মাই টিভির মাধ্যমে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস এলাকায় চিত্র তুলে ধরেন, সংবাদে তুলে ধরেন। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা যাতে করে এই যে সরকারি বই এইভাবে অবৈধভাবে বিক্রি করে, এটা প্রতিকারের জন্য আপনারা প্রতিবেদন দিবেন। আমি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাডামকে আমি জানিয়েছি। সরকারি বই বিতরণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল প্রতিটি শিশুর হাতে সময় মতো পাঠ্য বই পৌঁছে দেয়া, অথচ সেই বই নিয়েই যদি দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে ক্ষতিগ্রস্ত হয় পুরো শিক্ষা ব্যবস্থা। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বলছেন, আমাকে একজন ফোন করছিল, তো আমি একটা ইয়াতে ছিলাম, আমি বললাম আপনি একটু মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোন দেন। পরে কি হয়েছে আমি আর জানি না, আমাকে জানায় না। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ব্যবস্থা নিতে পারে না, ইউনো পারে, সেটা কিভাবে? লিমা সায়ন্তী, মাই টিভি। যারা নরেন্দ্রপুরে আছে, আমরা 2 হাত ধরে প্রতিবাদ করে আমার কোনো ইলেকশনটা পার করে দেন। ইলেকশনের পরে দেখবেন আমি কি রূপ, আমার দারুণ রূপ দেখবেন আমার। তো
একেবারে আমি জর্জরিত হয়ে গেছি নরেন্দ্র মোদী বিশ্বাস করে। প্রতিদিন একটা না একটা বিচার আসে, প্রতিদিন একটা না একটা বিচার আসে, মানে ফিনিশ করে দিচ্ছে একটা।